চল স্টার্ট করি। লাস্ট ক্লাসে পড়েছিলাম দেখ মডার্ন ইলেকট্রনিক কনফিগারেশন 1 to 30। তো ইলেকট্রনিক কনফিগারেশন তুই বাড়িতে প্র্যাকটিস করেছিস, 5 দিন টাইম পেয়েছিলি, বাড়িতে প্র্যাকটিস করেছিস ইলেকট্রনিক কনফিগারেশন। যখনই কোনো ইলেকট্রনিক কনফিগারেশন 11-12 লেভেলে তোর লাগবে, তোকে বলতে হবে হচ্ছে 1:2 2:2, এইভাবেই বলতে হবে। কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন 2,4 ওটা লাস্ট ক্লাসেই শেষবারের মতন হয়ে গেছে। এখন থেকে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন হবে হচ্ছে 1:2 2:2 2p2, যেরকম হতাম ভাই, তুই যেরকম পড়েছিস এই জিনিসটা তুই বাড়ি থেকে বারবার প্র্যাকটিস করবি। নেক্সট 1 উইকে 20 বার প্র্যাকটিস করবি দরকার হলে। মুখস্থ করার জায়গা নেই, ক্রোমিয়াম কপার হয়তো তুই মুখস্থ করে মনে রাখতে পারিস স্বাভাবিকভাবেই, কিন্তু ওই কিন্তু বারবার প্র্যাকটিস করতেই হবে, ঠিক আছে? চল কোশ্চেন লেখ। ফার্স্ট কোশ্চেন লেখ, রাইট ইলেকট্রনিক কনফিগারেশন অফ Fe+2 and Fe+3. Write electronic configuration of Fe+2 and Fe+3. Fe+2 and Fe+3. ফার্স্টে Fe ইলেকট্রনিক কনফিগারেশন লিখে ফেল। আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন লেখ ফার্স্টে। আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন লেখ, খাতার পাতা উল্টে লিখবি না, ঠিক আছে? পড়ে এসছিস 5 দিন, সোমবারের পর মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। লেখ আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন লেখ, পাতা উল্টে লিখবি না। আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন, আয়রনের অ্যাটমিক নাম্বার কত? 26, ঠিক আছে? আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন লিখে ফেল, খাতার মধ্যে লেখ, পুরোটা লিখবি, ঠিক আছে? কমপ্লিট হবে। আয়রনের কমপ্লিট ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে? আয়রনের কমপ্লিট ইলেকট্রনিক কনফিগারেশন লিখেছিস? Fe+2 ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে দেখ ভাই, তুই যদি আয়রন না পড়ে আসিস তাহলে আমি কী করবো? আমার তো কিছু করার নেই ভাই। আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন তুই বাড়ি থেকে প্র্যাকটিস করে আসা তোর উচিত ছিল। নেক্সট এক্সামটা হবে হচ্ছে নেক্সট মানডেতে, এই মানডেতে, ঠিক আছে? পরশু দিনের পরের দিন। আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন 1:2 2:2 2p6। লেজিনেস ক্যাজুয়াল অ্যাপ্রোচ অনেক হয়ে গেছে, ক্লাস 11-এ উঠে গেছি, সায়েন্স পেয়ে গেছি। এবারে ভাই তোর পড়াশোনা যদি সিনসিয়ারলি না করিস তাহলে কিন্তু সামনে কষ্টের দিন আসবে, ঠিক আছে? আয়রন 1:2 2:2 2p6, 3:2 3p6, 4:2 3d6। এটা হচ্ছে আমার আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে? খুব ভালো কথা, আগের দিন ভুড়ি লিখেছিলাম 1 থেকে 30। আমি নতুন করে এটা দেখে তোকে লিখতে দেবো না এখন, বোর্ড দেখে আমি তোকে এখন লিখতে দেবো না। কোনো বইতে ইলেকট্রনিক কনফিগারেশনটা এরকমও থাকতে পারে 1:2 2:2 2p6, 3:2 3p6 3d6, তারপরে 4:2, কোনো বইতে থাকতে পারে ওরকম। তার মানে কি বলতো, ওই বইতে বেসিক্যালি ফলো করেছে ফার্স্টে ওরা এক একটা করে শেল লিখেছে। 1:2 ফার্স্টে লিখে ফেললো, তার মানে একের সাথে যেগুলো আছে লিখলো, তারপরে লিখলো 2:2 2p6, তারপরে লিখেছে 3:2 3p6 3d6, মানে 3-এর সাথে যেগুলো আছে সেগুলো লিখলো, তারপর লিখলো হচ্ছে 4:2। বুঝতে পেরেছিস? কোনো বইতে এরকম থাকতে পারে। তাহলে দেখলে আমি কি বুঝবো ওরা আমার শেল ওয়াইজ পর গেছে 1 2 3 4। তো আমি জানি ভাই এটা বেসিক্যালি এনার্জি ফুলফিলের বেসিসে হয়, এনার্জির কোন অর্ডারে হয় আমার n+l এর ফর্মুলা জানা আছে, তো সেই বেসিসে আমার অবভিয়াসলি ইলেকট্রন ফুলফিল হবে। তো কোনো বইতে ভাই এটা 4:2 3d6 এইভাবে লেখা থাকতে পারে, 3d6 4:2 লেখা থাকতে পারে। বুঝতে পেরেছিস? তুই পরীক্ষাতে আসলে ভাই এইভাবেই লিখবি, ঠিক আছে? আয়রন হচ্ছে আমার এটা আয়রন +2। আচ্ছা, এবার আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবি, ঠিক আছে? আয়রন +2 মানে আমি আয়রন থেকে কটা ইলেকট্রন বার করে নিয়েছি? 2টো ইলেকট্রন বার করে নিয়েছি। 2টো ইলেকট্রন নিলাম জন্য কোথা থেকে বার করবো? 4s থেকে বার করছে 2খানা ইলেকট্রন। তাহলে সায়ক বল, ইলেকট্রন 2খানা বার করে নেওয়ার পরে কনফিগারেশনটা কি হবে? এক্স্যাক্টলি 4s0 3d6, 2:2 2p6, 3:2 3p6, 4s0 3d6। এটা হচ্ছে আমার Fe+2 ইলেকট্রনিক কনফিগারেশন। Fe+3 ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? সিনজন Fe+3। পরের ইলেকট্রনটা কোথা থেকে বার করবো? Fe+3। আগের দিন তো সোমবার ছিল, তারপর তো আমি ক্লাস পাঠিয়ে দিয়েছি। দেখতে পারিস নি কেন? দেখতে পারিস নি? চোখ খারাপ ছিল? তাহলে আরে দেখে নিবি তো ফিউচার টেন্স। আমি জিজ্ঞেস করেছি তুই কেন দেখিস নি, পাস্ট টেন্সের কথা আমি জিজ্ঞেস করছি। ভুলে গেছিস? সে পড়তে আসবি পরের দিন, লাস্ট ক্লাসটা না দেখে আসলে পরের ক্লাস কিছু বুঝতে পারবো না, এটা ভুলে যাস। তুই পড়াশোনা করে আসতে ভুলে যাস।
কেন ভুলে যাস কেন, এতটাও কেন ভুলো মন? হ্যাঁ কি পড়লি 5 দিনে? তাছাড়া কাছে কিছু বুঝতে পারবি না, একদম সিম্পল ব্যাপার, কিছু বুঝতে পারবি না, স্বাভাবিক ব্যাপারটা। একেই তুই সায়েন্স নিয়ে অলরেডি হাবুডুবু খাচ্ছিস, তুই আমি জানি খাচ্ছিস না হাবুডুবু, তার মধ্যে আবার ফাঁকিবাজি। তাহলে বুঝতে পারছিস আজ থেকে 1 মাস পরে 2 মাস পরে কীরকম সিনারিও আসতে চলেছে? অলরেডি তো বুঝে গেছিস ভাই 11-12 সায়েন্স আর 9-10 জিনিসপত্র এক জিনিস নয়, এটা অলরেডি ভালো করে হাড়ে হাড়ে বুঝে গেছিস, রিয়েলাইজ করতে পেরেছিস। তারপরে যদি ফাঁকিবাজির মধ্যে ঢোকে তাহলে তুই কীভাবে কি এক্সপেক্ট করবি? কীভাবে পুরবি কী হবে এটা? 4s0 3d5। তাহলে আমি পরের ইলেকট্রন কোথা থেকে বার করছি? 3d থেকে। তাহলে আমার ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে গেছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s0 3d5। আচ্ছা এই হচ্ছে আমার দুখানের ইলেকট্রনিক কনফিগারেশন, বোঝা গেল? আচ্ছা চল বুঝে গেছি। নেক্সট এই কোশ্চেনটার সাথে অ্যাসোসিয়েটেড আরেকটা কোশ্চেন লিখে রাখ, এই কোশ্চেনের সাথে আরেকটা অ্যাসোসিয়েটেড কোশ্চেন লিখবি, লাইক হুইচ ওয়ান ইজ মোর স্টেবল, হুইচ ওয়ান ইজ মোর স্টেবল, এটার সাথে একটা অ্যাসোসিয়েটেড কোশ্চেন, হুইচ ওয়ান ইজ মোর স্টেবল, কোনটা আমার বেশি মাত্রায় স্টেবল, কোনটা আমার বেশি স্টেবল। তো কোনটা আমার বেশি স্টেবল সেটার এক্সপ্লেনেশনের জন্য দেখ এই পার্টটা তো আমার কমন, এটা দিয়ে আমি কোনো অ্যান্সার আসতে পারবো না। আসবো হচ্ছে আমি লাস্ট পার্টটা 3d6। 3d মানে কটা ঘর? 5টা ঘর, 5টা ঘর আঁকলাম। 3dর মধ্যে কটা ইলেকট্রন দিচ্ছি ভাই? 6টা ইলেকট্রন দিলাম, 6টা 1 2 3 4 5 6। 3d5 মানে ভাই 5টা ঘর দিচ্ছি, 5টা ঘর, 5টা ঘরে কটা ইলেকট্রন আছে ভাই? 5টা ইলেকট্রন, এইভাবে দিলাম 5টা ইলেকট্রন। এইবার আমি দেখবো হচ্ছে ভাই এই দুটোর মধ্যে কার স্টেবিলিটি বেশি, ঠিক আছে? কার স্টেবিলিটি বেশি, তো ভাই এরকম কার স্টেবিলিটি বেশি জয়েন্ট বা নিটে গিয়ে অনেক রকম সিনারিও থেকে কোশ্চেন করে। বোর্ড এক্সামে বেসিক্যালি আমাদের এই একটাই আছে, এই দুখানের মধ্যে কার স্টেবিলিটি বেশি হবে, ঠিক আছে? বোর্ড এক্সামে আমাদের এই একটাই আছে, এই দুখানের মধ্যে কার স্টেবিলিটি বেশি হবে। চল দেখতে থাক কার স্টেবিলিটি বেশি। ভালো করে এই দুখানের ছবি আমি তুই বুঝতে পারলাম, তুই আঁকলি খাতার মধ্যে। দেখি যে প্রথম ছবিটা আমি যেটা খেলছি D6, এখানে আমার ভাই সেম স্পিনে কটা ইলেকট্রন আছে? 5খানা ইলেকট্রন। তাহলে ভাই এই সেম স্পিনে থাকা 5খানা ইলেকট্রনের জন্য কতগুলো এক্সচেঞ্জ হবে বলতো সোজা কথা? 10টা। আগের দিন ক্লাসে করেছিলাম, ঠিক আছে? আমি তোকে এখন বোঝাবো না 10টা এক্সচেঞ্জ কীভাবে হচ্ছে, লাস্ট ক্লাসে দেখেছিলাম ভাই 5খানা সেম স্পিন আছে, তার মানে এর জন্য আমার কী হলো ভাই 10খানা এক্সচেঞ্জ হয়েছে। এক্সচেঞ্জ হলে আমার কী হয়? সিস্টেম থেকে এনার্জি রিলিজ হয়ে যায়। তার মানে সাপোজ এই সিস্টেম থেকে আমার 10 অ্যামাউন্টের এনার্জি রিলিজ হয়ে গেছে, বুঝতে পারছিস? তুই বলে হ্যাঁ বোঝা যাচ্ছে। আচ্ছা খুব ভালো কথা বুঝলাম। এখানেও আমার ভাই সেম স্পিনে কটা ইলেকট্রন আছে? 5খানাই আছে। তাহলে এখানে আমি 10খানাই এক্সচেঞ্জ পাবো। তাহলে এখানেও ভাই আমার 10খানা -10 হচ্ছে আমার 10খানা এক্সচেঞ্জ হলে আমার সাপোজ এনার্জি রিলিজ হয়েছে। ক্লিয়ার, বোঝা গেল? এইবারে লাস্ট ক্লাসে তোকে বলেছিলাম একটা জিনিস যেটা আমাদের বোর্ড এক্সামে লাগে না, জয়েন্ট বা নিটে ভরিয়ে আসবে সেখান থেকে, সেটা হচ্ছে এইখানে যেটা আছে দেখ 5খানা ইলেকট্রনের পরে এই যে 6 নাম্বার যে ইলেকট্রনটা ঢুকেছে, এই 6 নাম্বার ইলেকট্রনটা কীভাবে ঢুকেছে? এই 6 নাম্বার ইলেকট্রন যখন ঢুকেছে তখন স্বাভাবিকভাবেই এই ইলেকট্রনটাকে রিপেল করতো। তাহলে রিপেল করছে মানে কি ভাই? ওকে ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না। তাহলে ভাই কী করতে হবে ভাই? এক্সট্রা এনার্জি দিয়ে ওকে ওখানে ঢোকাতে হবে। এটাকেই বলেছিলাম হচ্ছে পেয়ারিং এনার্জি। তার মানে আমাকে কী করতে হচ্ছে বলতে, ইলেকট্রনটা এখানে ঢোকাতে গেলে এক্সট্রা অ্যামাউন্টের এনার্জি দিতে হয়েছে, এটা হচ্ছে আমার পেয়ারিং এনার্জি। এই ক্যালকুলেশন আছে হচ্ছে বেসিক্যালি জয়েন্টে গিয়ে। তাহলে এখানে আমি একটা পেয়ার করেছি, তুই ব্যাপারটা জাস্ট সিম্পল এখানে বোঝ। তাহলে ভাই এখানে আমি কী করলাম? বেসিক্যালি একখানা পেয়ার করেছি, তার মানে সিস্টেমের মধ্যে আমি একখানা এনার্জি সাপোজ পেয়ারিং এনার্জি দিয়েছি, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার সিস্টেমের মধ্যে কিছুটা এনার্জি অ্যাড করতে হলো। তাহলে এবার বল দুখানা সিস্টেমের মধ্যে কোথায় বেশি অ্যামাউন্টের এনার্জি রিলিজ হয়েছে? এখানে নাকি উপরেরটা? নিচেরটা না উপরেরটা? কোথায় আমার বেশি অ্যামাউন্টের এনার্জি রিলিজ হলো? নিচেরটা না উপরেরটা? জোরে বল, কনফিডেন্স নিয়ে বল। নিচেরটাতে। তার কারণ কি ভাই? নিচেরটা -10 আর উপরেরটা -10-এর সাথে আবার কিছু অ্যাড হয়ে গেছে, কারণ আমি সিস্টেমের মধ্যে আবার কিছু এনার্জি অ্যাড করেছি। তার মানে আমার কী হলো ভাই? সেকেন্ড সিস্টেমটায় বেশি অ্যামাউন্টের এনার্জি রিলিজ হলো, ঠিক আছে? ধর ভাই পেয়ারিং এনার্জির ভ্যালু সাপোজ 3, তাহলে আমার উপরেরটা আলটিমেটলি কথা বলতো -7 আর নিচেরটা আমার -10 থাকবে। তাহলে ভাই কার স্টেবিলিটি বেশি? এটা স্টেবিলিটি হচ্ছে আমার বেশি হবে, ঠিক আছে? এটা স্টেবিলিটি হচ্ছে আমার বেশি হবে। তো তোকে ভাই পরীক্ষাতে পেয়ারিং এনার্জি রেসপেক্টে না লিখলে হবে, তোকে পরীক্ষাতে শুধুমাত্র কার রেসপেক্টে লিখবো। দেখ টেকনিক্যালি এটাকে কী বলে ভালো করে দেখবি। এটা হচ্ছে আমার এক্স্যাক্টলি হাফ ফিল্ড, এক্স্যাক্টলি হাফ ফিল্ড দেখতে পাচ্ছি ভাই, এটা হচ্ছে আমার এক্স্যাক্টলি হাফ ফিল্ড। কেন হাফ ফিল্ড বলছি ভাই? ডিতে আমার ধরে টোটাল 10টা ইলেকট্রন, ডি এর আছে 5টা ঘর, 5টা ঘরে টোটাল ধরবে 10টা ইলেকট্রন। তাহলে কটা লিখেছি বলতে এখানে? 5টা। তাহলে স্বাভাবিকভাবে এটা কী বলবে? এক্স্যাক্টলি হাফ ফিল্ড, বোঝা গেছে? এক্স্যাক্টলি হাফ ফিল্ড। সিমিলার ওয়েতে আর একটা হতে পারে এক্স্যাক্টলি ফুল ফিল্ড। ডি এর জন্য যদি বলি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, D10 এটা হচ্ছে আমার কি? এক্স্যাক্টলি ফুল ফিল্ড, ঠিক আছে? এক্স্যাক্টলি ফুল ফিল্ড বা এক্স্যাক্টলি হাফ ফিল্ডের স্টেবিলিটি আমার বেশি হয়। কার থেকে বেশি হয়? যারা আমার এক্স্যাক্টলি ফুল ফিল্ড বা এক্স্যাক্টলি হাফ ফিল্ড আমার না, তার থেকে বেশি হয়। আমাদের বোর্ড এক্সামে এটুকুই আছে। জয়েন্ট মানে এটা গিয়ে স্বাভাবিকভাবেই এই সিনারিওগুলো আছে ভাই,
D7 D8 এর মধ্যে কার স্টেবিলিটি বেশি হবে, সেগুলো আমাদের বোর্ড এক্সামের পার্ট নয়। তো বোর্ডের জন্য আমরা পড়বো না স্বাভাবিকভাবে, কারণ বোর্ড আর জয়েন্টের মাঝখানে একটা বাউন্ডারি আছে, সেই বাউন্ডারি আমি ক্রস করবো না স্বাভাবিকভাবেই। যারা যারা যেই বানিয়ে দেবে তারা পড়বে, ঠিক আছে? তাহলে ভাই বোর্ড এক্সামের জন্য আমার এইটুকু দরকার, আমি এটুকুই পড়ছি, একটা বাউন্ডারি তো আছে, নাহলে তো পাগলের মতন পড়ে যাবো না। বোর্ড এক্সাম আমার দরকার এইটুকু, আমি পড়ে গেলাম ভাই এতটা সিম্পল, এটা কোনো মানে নেই, এটাকে ভাই বোর্ড এক্সামের অ্যাপ্রোচ বলবোই না। তাহলে ঠিক আছে, তাহলে খাতার মধ্যে নোট বলে লেখ কমপ্লিটলি হাফ ফিল্ড অ্যান্ড কমপ্লিটলি ফুলফিল্ড subshells, completely half filled and completely fulfilled subshells are more stable, completely half filled or completely fulfilled subshells are more stable than nearly half filled or nearly fulfilled than nearly half filled or nearly fulfilled subshells, than nearly half filled or nearly fulfilled subshells। ঠিক আছে, তার মানে কি, ধর এই যে D5 এর স্টেবিলিটি কার থেকে বেশি এইমাত্র কম্পেয়ার করলাম, নিয়ারলি হাফ ফিল্ড নিয়ারলি ফুলফিল মানে সাপোজ আমার কাছে আছে D6, দেখ D6 মানে আমি বুঝতেই পারছি 5খানা হয়ে একটা এক্সট্রা ঢুকেছে, তার মানে হাফ ফিল্ড হয়ে একটু ক্রস করেছে, তার মানে কি বলবো, এটাকে নিয়ারলি হাফ ফিল্ড বলবো, নিয়ারলি হাফ ফিল্ড, বুঝতে পেরেছিস? তাহলে স্বাভাবিকভাবেই D5 এর স্টেবিলিটি D6 এর থেকে বেশি, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এটা আমি জাস্ট মাথায় রাখবো, কমপ্লিটলি হাফ ফিল্ড কমপ্লিটলি ফুলফিল্ড সাবশেলের স্টেবিলিটি আমার বেশি হয়। ওকে, বুঝেছিস? চল পরের কোশ্চেন লেখ। Find the number of electrons in chlorine atom. Find number of electrons in chlorine atom for which n plus L equals to 3. Find number of electrons in chlorine atom for which n plus L equals to 3. ঠিক আছে, n plus equals to L equals to 3 হবে। ক্লোরিন অ্যাটমের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে যার জন্য ভাই n plus L equals to 3 হবে। ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন খাতার মধ্যে আগের দিনের পাতা না উল্টে লিখে ফেল। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত ভেবেচিন্তে লেখ, বাড়িতে প্র্যাকটিস করার কথা ছিল। 5টা দিন পেরিয়ে চলে গেছে, এই 5 দিন আর ফিরে আসবে না তোর জীবনে। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? 17। ইলেকট্রনিক কনফিগারেশন লিখেছিস? করে এবার চেষ্টা কর দেখি এটা কার অ্যান্সার হয়, কর দেখি, চেষ্টা কর, যার হবে বলবি কটা ইলেকট্রন আছে যার জন্য n plus L এর ভ্যালু 3 হবে। ওই ব্যাচে একজন অ্যান্সার দিয়ে দিয়েছিল, ঠিক আছে, চেষ্টা কর। ছটা হবে না, n plus L এর ভ্যালু 3। নিজের খাতার দিকে তাকিয়ে চেষ্টা করবি, ঠিক আছে, বন্ধুর খাতার দিকে তাকিয়ে চেষ্টা করবি না, ওটা কোনো লাভ নেই, ওটা নিজেকেই ফাঁকি দেওয়া হবে। হ্যাঁ বল। 4টে হবে না, 2টো হবে না, 8টা কেন হচ্ছে 8টা? তোটা ঠিক আছে অ্যান্সার, ঠিক আছে চল দেখি। বেসিক্যালি n plus L equals to 3, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17, ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন কি হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p। আচ্ছা, n plus L equals to 3, n plus L equals to 3 মানে কি কি হতে পারে? n এর ভ্যালু 0, L এর ভ্যালু 3 হতে পারে?
এন এর ভ্যালু 0, এল এর ভ্যালু 3 হলে ওভারঅল 3, এটা ম্যাথমেটিক্যালি পসিবল বাট কেমিক্যালি পসিবল না। এটা ম্যাথমেটিক্যালি পসিবল ভাই 0 + 3 = 3 হবে, বাট কেমিক্যালি পসিবল না। বল কেন কেমিক্যালি পসিবল না? তার কারণ এন 0 হতে পারে না। ঠিক আছে, খুব ভালো কথা বুঝতে পেরেছি। তাহলে এটা আমার কেমিক্যালি ইম্পসিবল। এন এর ভ্যালু 0.5, এল এর ভ্যালু 2.5, ম্যাথমেটিক্যালি পসিবল, কেমিক্যালি পসিবল পসিবল নয়। এন এর ভ্যালু 0.5 হতে পারে না। এন এর ভ্যালু 1, এল এর ভ্যালু 2, 1 + 2 = 3, ম্যাথমেটিক্যালি পসিবল, কেমিক্যালি পসিবল। চল দেখি, এন এর ভ্যালু 1, এল এর ভ্যালু 2, তার মানে বলতে এটা কোন সাবশেল? বলে ফেল। এন এর ভ্যালু 1, এল এর ভ্যালু 2, তার মানে এটা কী হবে? কোন সাবশেল? এর দিকে তাকাবি না, ঠিক আছে? এর দিকে তাকিয়ে হাসবি টাসবি না, অ্যান্সার বল কী হবে? এল এর ভ্যালু 2 মানে ডি, এল এর ভ্যালু 2 মানে ডি, আর ভাই আছে হচ্ছে এন 1, তার মানে কী হলো বলতো 1D। 1D কি কিছু হয় ভাই? 1D কিছু হয় না, তার মানে এটা ভাই কেমিক্যালি পসিবল নয়। বোঝা গেছে? তাহলে এন এর ভ্যালু 1 আর এল এর ভ্যালু 2 আমার পসিবল হলো না। নেক্সট কি পসিবিলিটি আছে? এন এর ভ্যালু 2, এল এর ভ্যালু 1, 2 + 1 যোগ করলে 3 হবে, ম্যাথমেটিক্যালি পসিবল। কেমিক্যালি দেখি ভাই পসিবল কিনা। এন এর ভ্যালু 2, এল এর ভ্যালু 1, তার মানে ভাই এটা কোনটা? এল এর ভ্যালু 1 মানে কী হবে ভাই? 2p, এল এর ভ্যালু 1 মানে p, আর তার আগে আছে ভাই n = 2, তার মানে এটা গেলো ভাই 2p। 2p কি আছে ক্লোরিন? হ্যাঁ ভাই আছে, 2p 6। তাহলে এখানে দেখ 6খানা ইলেকট্রন আমি পেয়ে গেলাম, যার জন্য n + l = 3 হবে। নেক্সট ভাই কি পসিবল? এন এর ভ্যালু 3, এল এর ভ্যালু 0, এন এর ভ্যালু 3 আর এল এর ভ্যালু 0, এটা মানে কে বেসিক্যালি? 3s ভাই। এল এর ভ্যালু 0 মানে কে ভাই? s, এসব মুখস্থ করেছিলাম। এল এর ভ্যালু 0 মানে হচ্ছে s, আর ভাই n = 0, তার মানে এটা হচ্ছে 3s। আছে ক্লোরিনে 3s? হ্যাঁ ভাই আছে। 3s এ কটা আছে ভাই? 2টো। খুব ভালো কথা। আর কিছু পসিবল? এন এর ভ্যালু 4, এল এর ভ্যালু -1 পসিবল, ম্যাথমেটিক্যালি পসিবল বাট কেমিক্যালি ইম্পসিবল। তার কারণ কি? এল এর ভ্যালু -1 হতে পারে না। এল এর ভ্যালু 0 থেকে স্টার্ট হবে, তারপরে পজিটিভের দিকে যাবে। এল এর ভ্যালু -1 পসিবল নয়। তার মানে টোটাল কটা পেলাম ভাই? 8খানা ইলেকট্রন হচ্ছে আমার অ্যান্সার। তাহলে টোটাল অ্যান্সার কত হলো আমার? 8খানা ইলেকট্রন। বোঝা গেছে? তাহলে n + l = 3 ফলো করছে কজন? 8টা ইলেকট্রন। ক্লিয়ার? ইলেকট্রনিক কনফিগারেশন না মনে থাকলে আমার কিছু করার নেই, আজকের ক্লাসে কিছু করার নেই। বোঝা গেছে? তাহলে 8খানা ইলেকট্রন হচ্ছে আমার অ্যান্সার। বুঝেছিস? আর n থেকে l কীভাবে বার করবো, l থেকে m কীভাবে বার করবো, সেটা তো আগের ক্লাসে পড়েছিলাম। ঠিক আছে, চল খাতার মধ্যে হেডিং দে, খাতার মধ্যে হেডিং দে, লেখ নোড, NODE, নোড। আচ্ছা, যে জিনিসটা এখন বোঝাবো ভালো করে বুঝবি। এখান থেকে ইউজুয়ালি তোর একটা ফর্মুলা দিয়ে জাস্ট কোশ্চেন আসে, এখান থেকে ডিটেলস জিনিসপত্র অ্যাকচুয়ালি বোর্ডে নেই, আছে হচ্ছে জেই বা নিটের পার্টি। খাতা হেডিং দিয়েছিস নোড, NODE, ভালো করে দেখ। যতটুকু ভাই বোঝা আমাদের বোর্ডের জন্য দরকার ততটুকুই বুঝছি। নোড তো বেসিক্যালি এই যে ভাই আমি তুই যখন শ্রোডিঞ্জারের ইকুয়েশন পড়েছিলাম, তখন আমি দেখেছিলাম ইলেকট্রনের ওয়েভ ফাংশনকে সাই দিয়ে ডিনোট করা হয়েছিল, সাই দিয়ে ডিনোট করেছিলাম। তো অবভিয়াসলি এটা ওয়েভ ফাংশন, সাই ভাই। তো ফাংশানের মধ্যে কে কে আছে দেখ। এই যে সাই দিয়ে আমি ডিনোট করেছিলাম ওয়েভ ফাংশন, অবভিয়াসলি সাই = সামথিং তো আমার হবে, সাই = তো সামথিং আমার হবেই। আমি যে ইকুয়েশনটা লিখেছিলাম সেটা ছিল হচ্ছে d2 psi dx2, d2 psi dy2 + d2 psi dz2 + 8π² m/h² × e - v, ওরকম যেটা ছিল = 0। তো সাই এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কী? সাই এর ভ্যালু কার উপর ডিপেন্ড করে দেখ। বেসিক্যালি সাই দিয়ে আমরা ইলেকট্রনের ওয়েভ ফাংশনকে বোঝাই। খুব ভালো কথা, সাই দিয়ে আমি বোঝাচ্ছি ইলেকট্রনের ওয়েভ ফাংশনকে। এখন সাই এর ভ্যালু কার উপর ডিপেন্ড করে? তোর সাই এর ভ্যালু ডিপেন্ড করে হচ্ছে দুজনের উপর। তুই ঠান্ডা মাথায় বোঝ কার উপর ডিপেন্ড করে। তার ওটা হচ্ছে আমার ঘরের অরিজিন ভাই। অরিজিন থেকে এইবারে তারাই বললাম একটা ইলেকট্রন, সাপোজ আমার এইখানটা ধর আমার একটা ইলেকট্রন আছে, তাহলে ভাই এই যে ইলেকট্রনটা এখানে আমার আছে, এই ইলেকট্রনটার এক্স্যাক্ট পজিশান আমি ভাই ইকুয়েশান দিয়ে লিখবো। ইকুয়েশান দিয়ে লেখার সময় ইলেকট্রনটার এক্স্যাক্ট পজিশনের বেসিক্যালি দুখানা পার্ট থাকবে। কি কি পার্ট? একটা পার্ট হচ্ছে ভাই ইলেকট্রনটা অরিজিন থেকে কতটা ডিস্টেন্সে আছে, এটা হচ্ছে একটা জিনিস। তার হতেই পারে এখানে যে ইলেকট্রন আছে ওটার যা ডিস্টেন্স, এখানে যে ইলেকট্রন আছে ওটারও ডিস্টেন্স সেম হতেই পারে। কীরকমভাবে সেম হওয়া পসিবল? তার আমার একটা সার্কেল আছে ভাই, তার সার্কেলের এখানে যদি ইলেকট্রন থাকে বা স্ফিয়ার যা ইচ্ছা তুই বল, তাহলে ভাই অরিজিন থেকে যা ডিস্টেন্স হবে, আবার যদি ধর কোনো ইলেকট্রন আমার এখানে থাকে দেখ ওরও ডিস্টেন্স আমার সেমই হবে। তার মানে ভাই ডিস্টেন্স একমাত্র ফ্যাক্টর নয় যেটা আমার কোনো ইলেকট্রনের পজিশন বার করার জন্য
ডিস্টেন্সে আমার ওয়ান অ্যান্ড অনলি ফ্যাক্টর নয়, বুঝতে পেরেছিস? হতেই তো পারে ভাই আমার নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনটা যে ডিস্টেন্স আছে এখানে একটা ইলেকট্রন সেম ডিস্টেন্স থাকতেই পারে, তা ডিস্টেন্স আমার ওয়ান অ্যান্ড অনলি ফ্যাক্টর না। তাহলে এই যে ভাই ডিস্টেন্স একটা ফ্যাক্টর অবভিয়াসলি, বাট এটা ওয়ান অ্যান্ড অনলি ফ্যাক্টর না। তাহলে এই ডিস্টেন্সের যে ফ্যাক্টরটা এটাকে আমার বলে হচ্ছে কি সাইয়ের মধ্যে রেডিয়াল পার্ট, ঠিক আছে, রেডিয়াল পার্ট। তাহলে ডিস্টেন্সের ফ্যাক্টরটাকে আমার কি বলে সাইয়ের মধ্যে রেডিয়াল পার্ট, বুঝতে পেরেছিস? আচ্ছা, সিমিলার হয়েছে ভাই আরেকটা ফ্যাক্টর কাকে লাগবে তুই দেখ। আমি যদি ভাই এই পুরো জিনিসটাকে এরকম একটা অ্যাক্সিসের মধ্যে ফেলে দিই, দিয়ে আমি বলতে পারি এই যে প্রথম ইলেকট্রন আর এই যে সেকেন্ড ইলেকট্রন দুখানার অ্যাঙ্গেল কি সেম ভাই অরিজিন থেকে? স্বাভাবিক দুখানার অ্যাঙ্গেল আমার আলাদা। তার মানে ভাই রেডিয়াল পার্ট যেমন আমার ডিস্টেন্সটাকে মেজার করতো, আরেকটা পার্ট আমার ওর মধ্যে ঢুকছে, সেটা হচ্ছে আমার কি অ্যাঙ্গুলার পার্ট। বুঝতেই পারলাম ভাই, অ্যাঙ্গুলার পার্টও আমার এর মধ্যে আছে। তাহলে এই দুখানা পার্ট দিয়ে অ্যাকচুয়ালি ভাই সাই আমার ফর্ম হবে। এই দুখানা পার্ট আমার তো থাকবে সাইয়ের মধ্যে। তাহলে সাইয়ের মধ্যে আমার দুখানা পার্ট আছে, একটা হচ্ছে রেডিয়াল পার্ট আর একটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার পার্ট। দুখানা কম্বাইন করলে আমি ভাই ইলেকট্রনের পজিশন বলতে পারবো, বুঝা আছে? তো রেডিয়াল পার্ট ডিটেলস আমার আর বোর্ড এক্সামে নেই, অ্যাঙ্গুলার পার্টও ডিটেলস আমার আর বোর্ড এক্সামে নেই, ঠিক আছে? এগুলো জয়েন্টে আছে, রেডিয়াল পার্টও আরও ডিটেলসে থাকবে, ইকুয়েশন থাকবে, ওগুলো সলিউশন থাকবে, ওগুলো সব জয়েন্টের মধ্যে আছে, জয়েন্ট বা নিট ওগুলোতে আছে। বুঝতেই পারছিস বড় এক্সাম প্রিপারেশন তোকে বড়ই নিতে হবে। দেখবি একটা ইকুয়েশন পাবি এনসিআরটির মধ্যে লেখা আছে এইচ সাই ইকুয়ালস টু এন ই সাই, ওগুলো সব ভাই বোর্ড এক্সামের পার্ট না, ওগুলো সব জয়েন্টের পার্ট। হ্যামিল্টনিয়ান অপারেটর ওগুলো সব আছে হচ্ছে জয়েন্টের মধ্যে, তো ওগুলো আমরা ভাই বোর্ডে পড়বো না। তো রেডিয়াল পার্ট এটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার পার্ট। এইবারে তাহলে রেডিয়াসের উপরও ডিপেন্ড করবে, আবার ভাই অ্যাঙ্গেলের উপরও ডিপেন্ড করবে। অ্যাঙ্গেল নিয়ে আমি তো এখন মাথা খাওয়াবো না, মাথা খাওয়ানোর মতন জায়গাতে এইটুকু নলেজে নেই, ঠিক আছে? তো যাই হোক ভাই, তাহলে সাই আমার কার উপর ডিপেন্ড করে? রেডিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাঙ্গুলার পার্ট। রেডিয়াল পার্টের মধ্যে ইউজুয়ালি তাহলে আর লেখা হয়, এই টার্মটার মধ্যে আর লেখা হয়। অ্যাঙ্গুলার পার্টের মধ্যে থিটা ফিটা থাকবে, থিটা মানে অ্যাঙ্গেল, বুঝতে পেরেছি, ওগুলো আমার থাকবে। তো এইবারে এত দিক ক্লিয়ার সবার বোঝা গেছে, খুব ভালো কথা বুঝতে পেরেছি। তাহলে এটা হচ্ছে আমার কী ভাই, এটা ফাংশন আমার দুটোর উপর ডিপেন্ড করছে। এবার যখন আমি ম্যাথসে তা পড়েছি, যখন কোনো ইকুয়েশন পড়ি, সাপোজ আমাদের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকস টু 3x + 7, সাপোজ এরকম একটা ইকুয়েশন। তুই বল এক্সের আলাদা ভ্যালুর জন্য তুই ওয়াইয়ের তো আলাদা আলাদা গ্রাফ পাবি, তাই না? এক্সের ভ্যালুর জন্য তুই ওয়াইয়ের গ্রাফ পাবি, ধর এরকম আমার গ্রাফ পেলাম আমি, লিনিয়ার ইকুয়েশন বা এরকম পাচ্ছি, ঠিক আছে? আমি তার গ্রাফ পাচ্ছি, বুঝতেই পারছিস। তাহলে স্বাভাবিকভাবেই সাই লাইক ওয়াই আর লাইক এক্স, তাহলে আমি সাই ভার্সেস আরেরও গ্রাফ পাবো। সিম্পল ব্যাপার, সাই ভার্সেস আরেরও আমি গ্রাফ পাবো, ঠিক আছে? তাহলে চল সাই ভার্সেস আরের আমি গ্রাফ আঁকছি, তুইও খাতার মধ্যে আঁকবি একটুখানি। তোকে পরীক্ষাতে এই গ্রাফ আঁকতে কখনোই দেবে না, কীরকম কোশ্চেন আসবে দেখতে পাবো। তাহলে সাই ভার্সেস আর, ঠিক আছে ভাই? এতক্ষণ যেগুলো বলছিলাম সেগুলো আমার এক্সপেকটেশন তুই খাতার মধ্যে লিখবি, ঠিক আছে? তাহলে সাই ভার্সেস আর, 1s অরবাইটালের জন্য সাই ভার্সেস আর এর গ্রাফ এনসিআরটির বই বা সব বইতেই দেওয়া আছে, ঠিক আছে? তোকে ডাইরেক্ট পরীক্ষাতে কোনোদিনই কোশ্চেন করবে না ভাই গ্রাফটা আঁকতে, যদি খুব পাগলামো না করে স্কুল, তাহলে ভাই তোকে কোনোদিনও জিজ্ঞেস করবে না, ঠিক আছে? সাই হচ্ছে আমার ওয়েভ ফাংশন, তাহলে এটা হচ্ছে আমার সাই ভার্সেস আর এর গ্রাফ আঁকছি। এটা 1s এর জন্য, এটা হচ্ছে 2s এর জন্য আঁকবো। তোকে ভাই এইসব গ্রাফ বোর্ড এক্সামের জন্য অন্তত মুখস্থ করতে হবে না। স্কুলে ছাড়া যদি তোর ভাই খুব বাজে সম্পর্ক থাকে, তাহলে হয়তো ভাই স্কুলের টিচার তোকে জিজ্ঞেস করতে পারে এগুলো, ঠিক আছে? সাই ভার্সেস আর এর গ্রাফ 1s অরবাইটালের জন্য সাই ভার্সেস আর এর গ্রাফটা হচ্ছে এরকম, এটা টাচ করবে না, ঠিক আছে? এরকম। এগুলো কোথা থেকে পেয়েছি ভাই? কোয়ান্টামের ইকুয়েশন সলভ করে পেয়েছি, ইকুয়েশন আমি গ্রাফ আঁকলে এরকম পাবো, সাই ভার্সেস আর, ঠিক আছে? এটা 1s এর জন্য। আর 2s এর জন্য গ্রাফটা আমার কীরকম হবে দেখ, এই ভ্যালুগুলো চেঞ্জ হবে, এখানে ভ্যালু ট্যালু লিখিনি, হ্যাঁ ভ্যালুগুলো চেঞ্জ হবে। তো 2s এর জন্য গ্রাফটা হচ্ছে এরকম, এরকম নিচে আসলো, নিচে গিয়ে আমার এখানে যাচ্ছে, এটা হচ্ছে 2s এর জন্য পাচ্ছে হচ্ছে এরকম গ্রাফ। 1s এর গ্রাফ এটা, আর 2s এর গ্রাফ হচ্ছে এটা। গ্রাফ আমি ভাই ইকুয়েশন সলভ করে পেতে পারি, তো আমি এটা কোয়ান্টাম থেকে আমি এরকম গ্রাফ পেয়েছি, বোঝা গেছে? তোকে পরীক্ষাতে কখনো এরকম ডাইরেক্ট গ্রাফ আঁকতে দেবে না। সাই ভার্সেস আর হয়ে গেছে আঁকা, এঁকেছিস? তাহলে ফাংশন যেরকম ওয়াই ভার্সেস এক্সের যেরকম গ্রাফ আঁকি, সেগুলি সাই ভার্সেস আরও আঁকলাম। সব গ্রাফের তো ক্যারেক্টার এক হয় না পৃথিবীতে, আলাদা আলাদা গ্রাফের আরেকটা আলাদা হবে, যেরকম ইকুয়েশন সেরকম গ্রাফ হয়ে গেছে আঁকা। চল দেখ, এই যে গ্রাফটা আঁকলাম এটা আমার কী হচ্ছে? সাই ভার্সেস আর। এবারে এই গ্রাফটার মধ্যে ভাই দুখানা ফেজ আছে ওয়েভের ফেজ তুই ফিজিক্সে গিয়ে পড়বি, কেমিস্ট্রির পার্ট তোর নয়, ওয়েভের ফেজ বোঝানো তোর কেমিস্ট্রির পার্ট না। আমার কেমিস্ট্রি এখান থেকে কত লাগবে, আমার যে ইনফরমেশন লাগবে অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে যে ইনফরমেশন লাগবে সেটা আমি বার করবো। ফিজিক্স ভাই বসে আছে তোকে ফাইয়ের ফেজ বোঝানোর জন্য, এত ক্লিয়ার সবার বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আমার ভাই ওয়েভ ফাংশনের সাথে রেডিয়াল পার্টের গ্রাফ, রেডিয়াল পার্টের গ্রাফ আমি আঁকবো, হয়েছে সবার? আচ্ছা দেখ, এই যে গ্রাফটা আমি এঁকেছি, তো ভাই এই গ্রাফে
সাই ভার্সেস আরের আমি গ্রাফ আঁকলাম। সাই মানে কি? সাই মানে হচ্ছে ওয়েভ ফাংশন। এখন ধর আমার কাছে যদি যে কোনো গ্রাফ থাকে, ধর আমি একটা সিম্পল ওয়েভের গ্রাফ নিচ্ছি, এটা ধর আমার একটা সিম্পল ওয়েভের গ্রাফ, ওয়েভ আছে ভাই। তো ভাই এই যে ওয়েভের গ্রাফটা আমি আঁকলাম, এটা একটা ওয়েভের গ্রাফ আঁকা আছে, এটা প্লাস ফেজ, এটা মাইনাস ভাই, অপোজিট ফেজে আছে। অপোজিট ফেজ তুই ফিজিক্সে গিয়ে জেনে যাবি। অ্যাম্প্লিটিউড টার্মটা তো শুনেছি ভাই, ওয়েভের মধ্যে অ্যাম্প্লিটিউড টার্মটা সাউন্ড চ্যাপ্টারে সবাই না সবাই শুনেছি, ঠিক আছে? তো অ্যাম্প্লিটিউড ভাই আমার বেসিক্যালি এটা ধরো আমার অ্যাম্প্লিটিউড আছে, এই ওয়েভটার অ্যাম্প্লিটিউড হচ্ছে এরকম। আমি যদি বেসিক্যালি এই যে ফাংশনটা আছে, ওয়েভ ফাংশনটা, এখানে যেটা ওয়েভ ফাংশন আছে, ওটাকে যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে আমার কী হবে বলতো? গ্রাফটা কীরকম হবে? যদি আমি জাস্ট এখানে সিম্পল যে ওয়েভ ফাংশনটা আছে, এটা তো একটা ওয়েভ বাই ওয়েভের ইকুয়েশন, আমি যদি এটাকে স্কোয়ার করে দিই, তাহলে আমার গ্রাফটা হয়ে যাবে কীরকম? বুঝতেই পারছি, কমন সেন্স। দেখ ভাই, অ্যাম্প্লিটিউডটা ডাবল হয়ে যাবে। এটা ছিল মাইনাস পার্টে, এটাও এখন চলে যাবে প্লাস পার্টে, বুঝতে পারছিস? জাস্ট আমার ভাই ইকুয়েশনটা যখন আমি স্কোয়ার করলাম, এটা হয়ে গেল কি আমার ভাই সবাই প্লাস পার্ট এরকম চলে এসছে, বোঝা গেছে? তাহলে যখন আমি কী করলাম বলতো, যখন স্কোয়ার করলাম তখন আমার গ্রাফটা অ্যাজ ইফ এরকম হয়ে যাবে, কারণ আমার অ্যাম্প্লিটিউড ডাবল হয়ে গেছে আর মাইনাসগুলো সব চলে আসলো পজিটিভ পার্টের মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে আমার, যখন একটা জিনিসকে আমি স্কোয়ার করলাম তখন গ্রাফটা এরকম হয়ে যাবে, বোঝা গেছে? তাহলে যখন আমি স্কোয়ার করছি বুঝতেই পারলাম, যদি কোনো -2 থাকে তাহলে স্কোয়ারের ওটা +4ই হয়ে যায়, তাহলে আমার পুরোটা চলে আসলো হচ্ছে পজিটিভ কোয়াড্রেন্টের মধ্যে, বোঝা গেছে? এই জিনিসটা আমি বুঝতে পেরেছি। তো আমি যখন এরকম করলাম গ্রাফ, এরকম করার ফলে আমার কি হয়েছে, আমি যেটা পেলাম হচ্ছে অ্যাম্প্লিটিউডের স্কোয়ার পেলাম, অ্যাম্প্লিটিউডের স্কোয়ার পেলাম, ঠিক আছে? অ্যাম্প্লিটিউডের স্কোয়ার পেলাম। এইবারে ভালো করে দেখ, অ্যাম্প্লিটিউডের স্কোয়ার বেসিক্যালি একটা জিনিসকে ডিনোট করে। অ্যাম্প্লিটিউডের স্কোয়ার কাকে ডিনোট করে? ফিজিক্সেরই পার্ট ভাই এগুলো। অ্যাম্প্লিটিউডের স্কোয়ার আমার ডিনোট করে হচ্ছে ইন্টেন্সিটিকে, ইন্টেন্সিটিকে ডিনোট করে কে ভাই? অ্যাম্প্লিটিউডের স্কোয়ার, ইন্টেন্সিটি। অ্যাম্প্লিটিউডের স্কোয়ার মানে বুঝতে পারছি, অ্যাম্প্লিটিউডের স্কোয়ার টার্মটার মানে আমি তুই এখন অবধি বুঝতে পারছি, বাট ইন্টেন্সিটি টার্মের মানে আমি জানি না, ঠিক আছে? অ্যাম্প্লিটিউড স্কোয়ার আমার কাকে ডিনোট করে? ইন্টেন্সিটিকে আমার ডিনোট করে, ঠিক আছে? ইন্টেন্সিটি, ঠিক আছে? চল ইন্টেন্সিটি। এইবারে দেখ ভাই, ইন্টেন্সিটি মানে কি, ভালো করে দেখবি ইন্টেন্সিটি মানে কি। তোর কাছে ধর এটুকু একটা সারফেস আছে, সেম সারফেসে ধর আরেকটা এরিয়া আছে। এইবারে ধর আমি এইটুকু সেম সারফেস এরিয়া দু জায়গায় ধর আছে, এর মধ্যেও ধর আমি সেম অ্যামাউন্টের স্টোন ধর ফেলছি, সেম অ্যামাউন্টে ধর আমি পাথর ফেলছি, আর ধর আমি এটার মধ্যেও সেম অ্যামাউন্টেরই পাথর ধর আমি ফেলছি, ঠিক আছে? দুখানে ছবি আমি আঁকলাম। আচ্ছা, ইন্টেন্সিটি মানে হচ্ছে পার ইউনিট এরিয়া দিয়ে পাস করা, ঠিক আছে? পার ইউনিট এরিয়া দিয়ে পাস করা। ইন্টেন্সিটি মানে কি? পার ইউনিট এরিয়াতে স্ট্রাইক করা, পার ইউনিট এরিয়া দিয়ে পাস করা বা পার ইউনিট এরিয়াতে স্ট্রাইক করা, এটা হচ্ছে ইন্টেন্সিটি। পার ইউনিট এরিয়াতে পাস করা আর পার ইউনিট এরিয়াতে স্ট্রাইক করা, এটা হচ্ছে আমার ইন্টেন্সিটি, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এটা তুই আমায় বলতো, তাহলে এখানে ইন্টেন্সিটি বেশি না এখানে ইন্টেন্সিটি বেশি? কোন ছবিটাতে ইন্টেন্সিটি বেশি? সেকেন্ড ছবিটাতে ইন্টেন্সিটি বেশি, কারণ পার ইউনিট এরিয়াতেই ভাই বেশি আমরা এখানে পাস করছি, বুঝতে পেরে গেছি ভাই। পার ইউনিট এরিয়া মানে আমরা কমন সেন্স অ্যাপ্লাই করলাম, বেশি নলেজ না জানলে ভাই কমন সেন্সে আমার এটা বলা যেতে পারে, ঠিক আছে? এখানে পার ইউনিট এরিয়াতে বেশি আমার পাস করছে, এখানে আমার ইন্টেন্সিটি বেশি, এখানে আমার ইন্টেন্সিটি কম, ঠিক আছে? খুব ভালো কথা বুঝলাম। তার মানে এইবারে তুই ভাববি, ধর আমি ধর ভাই এখানে দাঁড়ালাম আর তুই ধর ভাই এখানে দাঁড়িয়েছিস, বলতো কোথায় প্রবাবিলিটি টু গেট হার্ট বাই স্টোন, মানে ভাই তোকে পাথর দিয়ে আঘাত করার প্রবাবিলিটি কোথায় বেশি, এখানে নাকি এখানে? অবভিয়াসলি এখানে। তার মানে ভাই যেখানে ইন্টেন্সিটি বেশি হয় সেখানে আমার প্রবাবিলিটিও বেশি হয়। কিসের প্রবাবিলিটি? যেগুলো স্ট্রাইক করছে সেগুলোকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি বেশি। স্বাভাবিকভাবেই আমি এখানে দেখ বেশি পাথর খুঁজে পাবো, স্বাভাবিকভাবেই বুঝতে পারছি ভাই, এখানে আমার প্রবাবিলিটি বেশি পাথর খুঁজে পাওয়ার, আর এখানে আমার প্রবাবিলিটি কম পাথর খুঁজে পাওয়ার, বোঝা গেল? বুঝতে পেরেছিস? আচ্ছা, তার মানে কী হলো বেসিক্যালি, প্রবাবিলিটির সাথে আমার ভাই ইন্টেন্সিটি আবার ডাইরেক্টলি রিলেশন আছে, ঠিক আছে? তাহলে এর সাথে আমার প্রবাবিলিটি ডাইরেক্টলি রিলেশন, প্রবাবিলিটির সাথে আমার ইন্টেন্সিটি ডাইরেক্টলি রিলেশন আছে। তাহলে এখানে ভাই আমার প্রবাবিলিটি টু ফাইন্ড দ্য স্টোন মোর, এখানে প্রবাবিলিটি টু ফাইন্ড দ্য স্টোন লেস। এইবারে আমি এখানে ভাই পাথরের জায়গায় কনসিডার করবো কাকে? ইলেকট্রনকে। কেন? কারণ ইলেকট্রন হচ্ছে আমার ভাই ওয়েভ, ইলেকট্রন হচ্ছে আমার ভাই ক্লাউডের মতন, ইলেকট্রন হচ্ছে ভাই আমার ছড়িয়ে আছে। তাহলে তুই বল, যেখানে আমার ইন্টেন্সিটি বেশি সেখানে আমার ইলেকট্রনের ক্লাউডের প্রবাবিলিটি বেশি হবে না কম হবে? বেশি হবে স্বাভাবিকভাবেই। তার মানে কী বলতো ভাই, এখানে ইলেকট্রন ক্লাউড ধর ছড়িয়ে আছে ভাই, ইলেকট্রন ক্লাউড একটা জায়গায় বেশি জায়গা জুড়ে ছড়িয়ে আছে, একটা জায়গা ধর কম জায়গা জুড়ে ছড়িয়ে আছে।
তাই বুঝতে পারলাম যেখানে আমার ইন্টেন্সিটি বেশি সেখানে আমার ভাই ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটিও বেশি। তো সিম্পল ব্যাপার, একইভাবে আমি রিলেট করলাম ব্যাপারটাকে। তাহলে ইলেকট্রন হচ্ছে আমার ওয়েভের মতন, ওয়েভ মানে ধরে না ক্লাউডের মতন। এইবারে ভাই ক্লাউডের তো আর সব জায়গায় ডেন্সিটি সেম থাকে না, ক্লাউডের ভাই কোথাও ডেন্সিটি বেশি, কোথাও আমার ডেন্সিটি কম থাকে। তাহলে ভাই এখানে আমার কী হবে, ক্লাউডের মধ্যে এখানে ডেন্সিটি আমার বেশি হবে। ডেন্সিটি বেশি মানে আমি কী পাবো বলতো, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন আমার এখানে বেশি হবে। বুঝতে পেরেছিস? প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন আমার এখানে বেশি। এত অব্দি ক্লিয়ার? তাহলে ইন্টেন্সিটি সাথে প্রবাবিলিটি হচ্ছে আমার ডাইরেক্টলি রিলেশন, ইন্টেন্সিটি অ্যামপ্লিটিউড স্কোয়ার। এত অব্দি ক্লিয়ার সবার এই রিলেশনটা বুঝতে পেরেছিস? তোকে পরীক্ষাতে এখান থেকে জাস্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করবে, দেখো ভাই সাই স্কোয়ার মানেই ছিল হচ্ছে অ্যামপ্লিটিউডের স্কোয়ার, তাই ছিল সাই স্কোয়ার মানে অ্যামপ্লিটিউডের স্কোয়ার। তার মানে বেসিক্যালি এটা লাইন জাস্ট লিখে রাখ, নোট বলে লেখ, লেখ সাই স্কোয়ার ইন্ডিকেটস, সাই স্কোয়ার ইন্ডিকেটস probability of finding electron, psi square indicates probability of finding electron, ঠিক আছে, probability of finding electron, psi square যেখানে যত বেশি সেখানে হচ্ছে আমার ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটিও তত বেশি। এটার মানে কি বেসিক্যালি? এটার মানে হচ্ছে, একটা মিনিট, সাই স্কোয়ার যেখানে বেশি ভাই সেখানে আমার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রনও বেশি। এটার মানে কি দেখ, এটার মানে হচ্ছে এই যে ভাই ইলেকট্রনের যত ছবি আঁকা আছে, ছবি আমি কীভাবে পেয়েছি, যে ভাই স্ফিয়ারের মতন যে ছবিটা আঁকতাম, স্ফিয়ারের মতন ছবিটা পেয়েছি কীভাবে? পেয়েছি হচ্ছে ধর ভাই আমার ভাই একটা ক্যামেরা আছে, হাই ডেফিনেশন ক্যামেরা, যেটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। ধর স্মলেস্ট পসিবল টাইম যতটা আমার হতে পারে সেই স্মলেস্ট পসিবল টাইমে ধর আমার ইলেকট্রনের ছবি আমি নিয়েছি, স্মলেস্ট পসিবল টাইমে আমি ইলেকট্রনের ধর লোকেশনের ছবিটা নিয়েছি, যত স্মলেস্ট পসিবল টাইম পসিবল সেই স্মলেস্ট পসিবল টাইমে ধর আমি ইলেকট্রনের ছবিটা নিয়েছি, ঠিক আছে, পার্টিকেল নেচার কনসিডার করে ধর আমি ছবি নিয়েছি। এইবারে ধর আমি এরকমভাবে 1 কোটি ছবি তুলেছি, প্রত্যেকটা ছবিকে ধর আমি এরকম কম্পাইল করেছি। কম্পাইল করলে আমি কী পাবো, তার মানে আমি স্মলেস্ট পসিবল টাইমে ইলেকট্রনকে অ্যাজ এ পার্টিকেল ছবি তুললাম। এরকম ধর আমি 1 কোটি ছবি তুলেছি, মানে প্রত্যেকটা টাইমে আমার ইলেকট্রনের পজিশন চেঞ্জ হচ্ছে, আমি তার ছবি এরকম তুলতে আছি, তুলে প্রত্যেকটা ছবিকে ধর আমি এরকম কম্বাইন করলাম, ঠিক আছে। কম্বাইন করে আমি যে ছবিটা পাবো, ওভারঅল যে কম্পাইল্ড ভার্সনটা আমার হবে, ওই কম্পাইল্ড ভার্সনটা থেকে আমি কী পাবো বেসিক্যালি, পাবো হচ্ছে ইলেকট্রনটা অ্যাজ এ ওয়েভ ওভারঅল কীভাবে ছড়িয়ে আছে তার ছবিটা আমি পাচ্ছি, ঠিক আছে, তার ছবিটা আমি পাচ্ছি। দেখ এটা হচ্ছে বেসিক্যালি এনসিইআরটির বই থেকে তোকে দেখাচ্ছি, এই ছবিটা থেকে তুই দেখ।